প্রমা মজুমদারের লেখা গল্প সমুদ্র যাত্রা। আকাশের মনে হয় আজ মন খারাপ। সকাল থেকে বিরামহীন ঝরছে, রাস্তাঘাট জলে জলাকার। কিন্তু নিত্যদিনের অফিস বাজার তো থেমে নেই, সবই চলছে নিয়ম মাফিক। এই বাড়ির দুই ছেলে আর এক ছেলের বউ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বেরিয়ে গেছে। বাড়ির একমাত্র রাজপুত্র স্কুলে চলে গেছে। বাড়িতে এই মুহূর্তে আছে বাড়ির কর্তা অমিত আর তার স্ত্রী চারু, ছোট ছেলের বউ পিউ, যারা একসাথে সকালের খাবার নিয়ে বসেছে ডাইনিং টেবিলে। এই দিনে এক কাপ চা হাতে বারান্দায় বসে বৃষ্টি বিলাস করা অমিতের বহুদিনের শখ। পাশে অবশ্যই চারু থাকবে, ওর হাতে থাকবে মুচমুচে ভাজা পোড়া। আহা, জীবন কত সুন্দর! অমিত জানলার দিকে তাকিয়ে একমনে এসব ভাবছে। কিন্তু তার ভাবনার মধ্যে এক বালতি জল ঢালার জন্য চারুর মুখ থেকে বের হওয়া কথাগুলোই যথেষ্ট। একটু কষ্ট করে বাজারে যাও, ঘরে কোনো সবজিপাতি নেই। অমিত মুখটা থমথমে করে ফেলে। কোথায় সে ঘরে বসে আরাম করার কথা ভাবছে, আর এই মহিলা তাকে বৃষ্টিতে ভিজে গিয়ে বাজারের কথা বলছে। সে জবাবে বলে, আজ আমি ঘর থেকে বেরোচ্ছি না, যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নাও। এ মা, এই কথা বললে কিভাবে হবে? বাজার না হলে কি রান্না করব? ঘরে তো চাল ডাল ডিম ছাড়া আর কিছুই নেই। গতকাল বড় ছেলের জন্মদিন ছিল, তাই কিছু করলাম, সব তো রাতেই শেষ হয়ে গেছে। আজ বাজার না হলে সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। হলে হবে, আমি কিছু করতে পারবো না। ছেলেদের বলে দিও অফিস থেকে আসার সময় যেন বাজার নিয়ে আসে রাতের জন্য। অমিত কথাগুলো বলে চায়ের কাপ হাতে নিজের ঘরের দিকে চলে যায়। এই মহিলার সামনে থাকা যাবে না, খুব ডেঞ্জারাস এই মহিলা। হয়তো কালো জাদু জানে, তাকে উল্টো পাল্টা বুঝে ইমোশনাল করে দেওয়াতে সিদ্ধহস্ত। পরে দেখা যাবে ঠিকই সে ছাতা মাথায় রাস্তায় বেরোবে। এমনিতেই সামনে কত কাজ, আজ এই মহিলাকে একদম পাত্তা দেওয়া যাবে না। কথাগুলো অমিত মনে মনে ভাবছে, কারণ একমাত্র স্ত্রীর সামনে এই কথা বলার দুঃসাহস তার নেই। দেখলে তোমার শ্বশুরের কাজটা, আমাকে মানুষ বলেই মনে করে না, আমার কথা শুনতেই চায় না। এতগুলো মানুষ নাকি সিদ্ধ ভাত খেয়ে থাকবে, এটা আমি কিভাবে পারবো? উফ মামনি, বাবা তো ঠিকই বলেছে, এই দিনে কে বের হয় ঘর থেকে? তুমি না একটু বেশি বেশি করো। যদি বৃষ্টিতে ভিজে বাবা ঠান্ডা লেগে যায়, তখন তো সেই তোমাকেই সেবা যত্ন করতে হবে। তাই নিজের কথা ভেবে হলেও তোমার বাবাকে ঘরে থাকতে দেওয়া উচিত। পিউ শাশুড়িকে বোঝানোর জন্য বলে কথাগুলো। লোকটার ঠান্ডার ধাত একটু বেশি, বৃষ্টির জল মাথায় পড়লে শুরু হবে হাঁচি কাশি। তারপর সারা রাত মাথা ব্যথা বলে তার হাত মাথায় নিয়ে শুয়ে থাকবে। চারু কথাগুলো ভেবে একটু দমে যায় ঠিকই, কিন্তু মাথায় রাজ্যে চিন্তা। বেলা 10টা, এখন থেকে রান্না শুরু না করলে দুটোর মধ্যে টেবিলে কি তুলে দেবে? শাশুড়ির মুখে এখনো রাগের রেশ আছে দেখে পিউ বলল, তুমি না বললে ডাল আর ডিম আছে? আজ দুপুরে খিচুড়ি আর ডিম ভুনা করে নিই চলো। সাথে ছোট আলুর দম আর তোমার বানানো স্পেশাল আচারের তো অভাব নেই। একবেলায় এর থেকে বেশি আর কি লাগবে? এই বাড়ির সবাই চারুর হাতের খিচুড়ি খুব পছন্দ করে। বাড়ির সবচেয়ে ছোট সদস্য আয়ুষও তো চেটেপুটে খায়। এটা ভেবে একটু স্বস্তি পায় চারু। প্রতিদিন সকালে কি রান্না হবে এটা ভাবতে বসেই ঘন্টা চলে যায়। অন্যান্য দিন যদিও বাড়ির কর্তা বাজারের ব্যাগ নিয়ে এসে তার সামনে হাজির করে, তাই দেখেই রান্নার জোগাড় হয়। কিন্তু আজ তো ব্যতিক্রম হলো। লোকটার মনে হয় সত্যিই ভালো লাগছে না। থাক, একটু শুয়ে বসি, এখন তো তার আরাম করারই বয়স। কিন্তু চারু তো সংসারের ভার তার কাঁধে চাপিয়ে রেখেছে। প্রতিদিন বাজার করা, মাসের বিল দেওয়া, ছাদের গাছের যত্ন, নাতিকে খেলতে নিয়ে যাওয়া, সবই তার কাজ। যদিও কাজগুলো সে ভালোবেসে করে, তবুও মাঝে মাঝে আলসেমি চলেই আসে। চারু কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। চলো রান্নাঘরে যাই, অনেক বেলা হয়ে যাচ্ছে। পিউ চা শেষ করে শাশুড়ির পিছু পিছু যায়। চলুন এবার এই বাড়ির সবার সাথে পরিচিত হওয়া যাক। এই বাড়ির কর্তা অমিত সেন, একজন রিটায়ার্ড মানুষ। কয়েক বছর আগে চাকরি জীবন শেষ করেছেন। ঢাকা শহরে মাথা গোঁজার জন্য নিজের এক ফালি জায়গায় একটা দোতলা বাড়ি, যার নাম সুখ নিলয়, আর পেনশনের কিছু টাকা, এই তার সারা জীবনের সঞ্চয়।
ঘর ভরা সদস্য তার সংসারে। বড় ছেলে অয়ন একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি করছে, আর তার স্ত্রী দিয়া একটা স্কুলের শিক্ষক। তাদের একমাত্র ছেলে 5 বছরের আয়ুষ, যে এই বাড়ির সবার চোখের মণি। ছোট ছেলে সায়ন ব্যাংকে চাকরি করে, বিয়ে করেছে 1 বছর আগে। ওর স্ত্রী পিউ এখনো পড়াশোনা করছে ভার্সিটিতে। ক্লাস না থাকলে বাড়িতে শাশুড়ির সাথেই থাকে। মেয়েটা খুবই অমায়িক, কাজেও বেশ পটু। ও আসার পর চারুকে হাতে হাতে অনেক সাহায্য করে। বড় বউ দিয়াও কাজ করে, তবে দুপুরের পর থেকে, কারণ সে বাড়ি ফেরে 1টার পর। বিকালে চা আর রাতের রান্নাটা দুই যা মিলেই করার চেষ্টা করে। এই বাড়ির একমাত্র মেয়ে অরুণিতা সেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে একটা বেসরকারি কলেজে লেকচারার হিসেবে আছে। যদিও একই শহরে বিয়ে হয়েছে, তবুও কাজের চাপে বাবার বাড়ি বেশি আসা হয় না। সে তার একমাত্র মেয়ে অগ্নিতা আর ডাক্তার স্বামী অভিরূপকে নিয়ে বেশ ভালোই আছে। আক্ষরিক অর্থে অমিত আর চারু 3 সন্তানই শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। মা বাবা হিসেবে এটা গর্ব করার মতোই বিষয়। তবে ওদের গর্ব করার মতো আর একটা বিষয় হলো, এত এত ভাঙা পরিবারের ভিড়ে এই পরিবারটা এখনো এক হাঁড়িতে একই ছাদের নিচে থাকে। সুখ নিলয় নামের বাড়িটার দোতলায় সম্পূর্ণ সেন পরিবার একসাথে থাকে। নিচতলায় 2টো ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। সেই টাকায় সংসার খরচ বেশ ভালোভাবেই চলে যায়। অমিত সেন এখনো ছেলেদের কাছ থেকে টাকা নেয় না। নিজের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করেই থাকে। এই পরিবারের সবাই তাকে খুব শ্রদ্ধা করে, কিন্তু একটা জায়গায় তার অবস্থান একটু নড়বড়ে। সেই জায়গাটা হলো তার প্রাণপ্রিয় স্ত্রী। চারু আজকাল তাকে আর সম্মান করে না, সব সময় খিটমিট ঝগড়া করেই যায়। সবার সামনে তার হাত থেকে মিষ্টি ছিনিয়ে নেয়, তো থালায় একটা ছোট সাইজের মাছ মাংস তুলে দেয়। তার জন্য নাকি চারুর কথাই শেষ কথা। ও সব ঠিক সিদ্ধান্ত নেয়, এই কথা চারু সগর্বে বলে বেড়ায়। অমিত সেনের অল্প একটু ডায়াবেটিস আর অল্প প্রেশারের সমস্যা আছে। এর জন্য এত বাছাবাছির কোনো দরকার নেই, কিন্তু সেই কথা চারুর মাথায় কিছুতেই ঢোকানো যায় না। একটা হাঁটু ভাঙা ডাক্তার চারুর ব্রেন ওয়াশ করেছে, তার ফল অমিতকে প্রতিদিন ভোগ করতে হচ্ছে। ডাক্তারটা তারই একমাত্র মেয়ের জামাই অভিরূপ, তাই কিছু চাইলেও বলতে পারেন না। অমিত তার মনের কথা মনেই রাখে, কারণ এসব মুখে বলার সাহস তার নেই বললেই চলে। কারণ চারু। অমিত বারান্দায় বসে আছে, হাতে চায়ের কাপ থাকলেও চারু পাশে নেই, সে রান্নাঘরে ব্যস্ত। চারুকে সাহায্য করার জন্য একজন সর্বক্ষণের লোক আছে, সে কাটাকুটি ধোয়া মোছার কাজ করে। অমিতের খুব খারাপ অভ্যাস, চারু ছাড়া অন্য কারো রান্না খেতে পারে না, তাই মূল রান্নাটা চারুকেই করতে হয়। দুই বউ অবশ্য তাকে সাহায্য করে, তারপরও তার হাতে সময় নেই। সারা দিন কাজ, আবার সন্ধ্যায় নাতিকে নিয়ে বসে সিরিয়াল দেখে। কি যে মজা পায় এর মধ্যে জানে না। অমিত অবশ্য কয়েকদিন চেষ্টা করেছিল আসল কাহিনী বোঝার, তারপর সারমর্ম এই বুঝেছে যে একজনের 2টা বউ, আবার একটা গার্লফ্রেন্ড নিয়ে কাহিনী। সে একটা বউ নিয়ে হিমশিম খায়। সিরিয়ালের নায়কগুলো সাহস আছে বলতে হবে। অমিত একা থাকলে এসব ভেবেই সময় পার করে। ফোনে একটা কল আসায় ওর ঘোর কাটে। চারদিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। প্রায় 3 মিনিট কথা হয়। অমিতের মুখে হাসি ফুটে ওঠে, সব কনফার্ম হয়ে গেছে, এবার সবাইকে জানাতে হবে। দুপুর 2টায় বড় বউ দিয়া আয়ুষকে নিয়ে ফিরে এসেছে। বৃষ্টিটা একটু কমেছে, তাই বেশি ভিজতে হয়নি। দুপুরে ছেলেরা কেউ আসে না, তাই তারা একসাথেই খেতে বসে। আয়ুষ চারু ছাড়া আর কারোর হাতে খায় না, তাই চারু আগে ওকে খাইয়ে দেয়। দুই বউ পাশাপাশি বসেছে। অমিত টেবিলে খিচুড়ি দেখে মনে মনে খুশি হয়। আজ তো বাজার হয়নি, তাই যা হয়েছে তাই খেয়ে নাও। বিকালে পিউ শপিং এ যাবে কিছু আনার জন্য। ওর যেতে হবে না মা, গতকালের জন্য আনা কিছু চিকেন রয়ে গেছে ডিপ ফ্রিজে। রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে নেব, সবাই তো পছন্দ করে। বাজারে না গিয়েও এমন সুস্বাদু খাবার পাওয়া যাবে জানলে শেষ সপ্তাহে 2 দিন বাজারে যাবে ভেবে অমিত মনে মনে হাসে। চারু ওর জন্য আলাদা করে কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছে। অমিত চারুর দিকে তাকিয়ে মুচকি হাসে। যতই রাগ অভিমান করুক, তার পছন্দের কথা কখনো ভোলে না। বাইরে থেকে দেখলে সবাই বলবে অমিতের জন্যই এই পরিবার এখনো এক ছাদের নিচে আছে। ও খুব কড়া শাসনে রেখেছে সবাইকে, কিন্তু সত্যিটা হলো চারুর জন্যই সব সম্ভব হয়েছে। মানুষটা খুব সহজ সরল আর মনের দিক থেকে খুব কোমল। স্বামী, সন্তান, নাতি নাতনি
এর বাইরে তার কোনো জগৎ নেই। আগে সন্তানদের নিয়ে সময় কাটাতো, এখন তাদের ছানাপোনাদের নিয়ে ব্যস্ত থাকে। অয়ন, সায়ন আর অরুণিতাকে নিজের হাতে মানুষ করেছে। কোনো বিরক্তি নেই মানুষটার মুখে। এখন ছেলের বউদের সাথেও সুন্দর মানিয়ে নিয়েছে। শাশুড়ি হিসেবে শাসন বারণের বদলে মা হিসেবে আদর করে আগলে নিয়েছে তাদের। তাই তারাও এই ছায়ার নিচে থাকতেই পছন্দ করে। দুপুরের খাওয়ার পর অমিতের শোয়ার অভ্যাস হয়েছে আজকাল। চারুও নাতিকে নিয়ে একটু শুয়ে থাকে। এই সময় দুই বউ ড্রয়িং রুমে মুভি দেখে, নয়তো গল্প করে। দুই বউ বেশ আরামে সংসার করে। চারু এখনো সংসারের জল নিজের ঘাড়েই নিয়ে রেখেছে। ও নিজের ইচ্ছে মতো চলে। যদিও ওরা বেশ ভালো, তবুও নিজে থেকে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেনি এখনো। অমিতা একটা কথা বলার জন্য উসখুস করে, কিন্তু চারুর ক্লান্তিতে দুচোখ জুড়িয়ে আসে। কাল বড় ছেলের জন্মদিনে একা হাতে প্রায় 30 জনের রান্না করেছে। বউয়েরা সাহায্য করলেও ওর উপর অনেক ধকল গেছে। আয়ুষ চারুকে মাম্মা ডাকে। সে মাম্মার গলা জড়িয়ে শান্তিতে ঘুমোচ্ছে। অমিত চারুর মুখের দিকে তাকায়। প্রায় 40 বছরের বিবাহিত জীবন, কিভাবে এতগুলো দিন পার হয়ে গেল ভাবলেই অবাক লাগে। এতদিনে একে অন্যের অভ্যাস হয়ে গেছে তারা। সারাদিন চারুর কথা বলার অনেক মানুষ থাকলেও রাতের সঙ্গে একমাত্র সে। আর অমিত চারু ছাড়া কারোর সাথে বেশি একটা কথা বলে না। তাই চারু তাকে গুরুত্ব কম দিলে তার খুব খারাপ হয়। ছেলেরা বরাবরই একটু বেশি মা ঘেঁষা। বড় হওয়ার পর একটু দূরত্ব হলেও তাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, সেটাও বোঝা যায়। কিন্তু মন খুলে কথা তার সাথে বলে না। এতে অবশ্য অমিত মন খারাপ করে না। আয়ুষ সব পুষিয়ে দেয়। দাদাইয়ের গলা ধরে পুটপুট করে কথা বলে সারা সন্ধ্যা। সন্ধ্যায় অরুণিতা মেয়েকে নিয়ে আসে। কাউকে না জানিয়েই এসেছে। কাল দাদা ভাইয়ের জন্মদিনে আসতে পারেনি, তাই আজ এসেছে। ওর আসার কথা শুনে অয়ন অফিস থেকে আসার সময় বোনের প্রিয় কাচ্চি আর ভাগ্নির জন্য পিৎজা নিয়ে আসে। সায়ন ফেরার পথে বাড়ির সবার জন্য কাবাব আর নান নিয়ে আসে, সাথে বাবার পছন্দের বালুশাহী মিষ্টি। এসব দেখে দিয়া আর পিউ খুব খুশি। আজ রাতে আর কিছু করতে হবে না। চারু অবশ্য নাখুশ, কারণ বাইরের খাবার তার একটুও পছন্দ না। আর অমিতের তো এমনিতেই সমস্যা হয়। তাই সে একটু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেয় ওর জন্য। রাত প্রায় 10টা। খাবার টেবিলে সবাই বসেছে, টেবিল ভর্তি নানা রকম খাবার। চারুর রান্না করা খিচুড়িও আছে, সাথে ওদের আনা খাবারগুলো সাজিয়ে পরিবেশন করেছে দিয়া। এই টেবিলটা একটু বড়, 8 জন বসার ব্যবস্থা, তাই একসাথে সবাই বসেছে। বাচ্চাদের আগেই খাইয়ে দিয়েছে চারু। ওরা টুকটাক এটা সেটা নিয়ে খেয়েছে। অমিত সামনে তাকিয়ে দেখে তার ভরা পরিবার, 3 ছেলে মেয়ে আজ একসাথে বসেছে। সায়ন অরুণিতার থালায় বিরিয়ানি তুলে দিচ্ছে, আর অন্যদিকে অয়ন ভাইয়ের থালায় নান রুটি দিচ্ছে। দুই বউ তার আর চারুর খাবার আলাদা করে তুলে দিচ্ছে। চারু এসব কিছু খাবে না, সে ভাত খাবে। তাই দিয়া ওর জন্য আলাদা করে একটু আলু ভাজি আর ডিম করে দিয়েছে। খাওয়ার মাঝ পর্যায়ে খিচুড়ির বাটি নিয়ে একপ্রস্থ ঝগড়া হয়েছে 3 ভাই বোনের মধ্যে। শেষ পর্যন্ত চারু বলেছে কাল সকালে আবার রান্না করবে, সবাই অফিসে যাওয়ার আগে। অমিত একটু গলা পরিষ্কার করে সবার দিকে তাকায়। সবাই এই ইঙ্গিত বোঝে, তাই একসাথে বাবার দিকে তাকায়। আমি কাল তোমাদের মাকে নিয়ে একটু ঘুরতে যাব কয়েকদিনের জন্য। এই মাসে সব বিল দেওয়া হয়ে গেছে। কাল বেশি করে বাজার করে রেখে যাব, যেন বৌমাদের কোনো অসুবিধা না হয়। আর নিচে দারোয়ান তো আছেই, কিছু সমস্যা হবে না। চারু যেন আকাশ থেকে পড়ে। কোথায় যাবে সে? সবাই অবাক হয়ে বাবার দিকে তাকায়। কোথায় যাবে তোমরা? কথাটা অয়নের মুখ থেকেই বের হয়। প্রথমে কক্সবাজার যাব, সেখানে কয়েকদিন থেকে সেন্ট মার্টিনে যাব, তারপর বান্দরবন সাজেক হয়ে সোজা ঢাকা ব্যাক করব। প্রায় 10-12 দিন থাকব। সবার মুখ হাঁ হয়ে যায়। অয়ন নিজেকে সামলে নিয়ে বলে, আমরা তো গত বছর কক্সবাজার থেকেই ঘুরে এলাম, আবার একা যাওয়ার কি দরকার? হ্যাঁ, গিয়েছিলাম পরিবারের সবাই মিলে। সবাই সমুদ্র দেখে আনন্দ করতে পারলেও চারুর সময় কেটেছে হোটেলের রুমে বাচ্চা পাহারা দিতে দিতে। কথাটা শোনার সাথে সাথে দিয়ার অরুণিতার মাথা নিচু হয়ে যায়। সেবার সবাই মিলে গিয়েছিল কক্সবাজার, তবে আয়ুষ আর অগ্নিতা খুবই সমস্যা করেছিল। আয়ুষ জ্বরে পড়েছিল, আর অগ্নিতা বিচে গেলেই কান্না করত। অনেক লোক সমাগম দেখলেই দুজনের কান্না শুরু হয়ে যেত। কিন্তু হোটেলের রুমে থাকলে কোনো সমস্যা নেই।
দুজনেই আরাম করে বসে কার্টুন দেখতো, নয়তো ভিডিও গেম খেলতো। চারু দিয়া আর অরুণিতাকে বলেছিল আমি ওদের নিয়ে থাকছি, তোমরা ঘুরতে যাও। দিয়া অবশ্য বলেছিল আমি থাকি তোমার সাথে, কিন্তু চারু তাকে সাথে রাখেনি। অমিত দুই একবার বিচে গেলেও বেশিক্ষণ থাকেনি। ছেলে মেয়েরা সবাই তাদের কাছে বাচ্চা রেখে ভালোই ঘোরাঘুরি করেছিল। সায়ন বলে, মানলাম সেবার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন একা যেতে চাইছো কেন? আর বললেই তো যাওয়া যায় না, টিকিট কাটা, হোটেল বুকিং করতে হয়। এগুলো তো যখন তখন পাওয়া যায় না। আর টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি এতদিন চাকরি বাকরি করতাম। আর আজকালকার দিনে একটা স্মার্টফোন থাকলে এসব বুকিং করতে খুব বেশি সমস্যা হয় না। কাল রাতের ট্রেনে টিকিট কেটেছি, আর সমুদ্রের কাছাকাছি একটা হোটেল বুকিং করেছি 2 দিনের জন্য। তারপর দেখে অন্য কোথাও যাব। আর এখন আমি ইনকাম করি, তাই তোমাদের মায়ের সাথে ঘুরতে যাওয়ার জন্য কারো টাকার প্রয়োজন হবে না। সবই মানলাম, কিন্তু হঠাৎ ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছো কেন? আমাদের বলতে পারতে, আমরা সাথে নিয়ে যেতাম। অয়ন একটু রাগ করেই কথাটা বলে। অমিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকায়। সবাই কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। কারো চোখে বিস্ময়, কারো চোখে বিরক্তি, আবার কারো চোখে প্রশ্ন। তবে একজনের চোখ শান্ত, সে শুধু অমিতের মুখ থেকে সব শুনতে চায়। সেই মানুষটা পিউ। শ্বশুর হলেও অমিতকে সে অন্য চোখে দেখে। এই বাড়িতে আসার অনেক দিন হয়ে গেছে। মামনির প্রতি বাবার ভালোবাসাটা ওর চোখে পড়ে সব সময়। এই যেমন খাওয়ার সময় ভালো মাছের পিসটা তুলে মামনির থালায় তুলে দেওয়া। মামনি ভালোবাসে বলেই তালের শাঁস কিনে আনা। বাড়ির অন্য কেউ খায় না, তবুও শুঁটকি মাছ এনে ফ্রিজে রেখে দেয় মামনির জন্য। রাতে খাওয়ার পর মামনি যখন টিভির সামনে বসে, তখন মনে করে তার ওষুধগুলো হাতে দিয়ে যাওয়া। বাবার রোজকার অভ্যাস। তাই এই মানুষটাকে সে অনেক বেশি শ্রদ্ধা করে। অমিত হাত ধুয়ে এসে আবার নিজের জায়গায় বসে। তোদের মায়ের সাথে আমার জীবনটা আমার বাবা বেঁধে দিয়েছিল। মেয়েটাকে প্রথম দেখায় ভালো লাগে, বড্ড চুপচাপ স্বভাবের। হ্যাঁ না ছাড়া মুখে কোনো শব্দ নেই, কিন্তু খুব লক্ষ্মীমন্ত ছিল সে। এই বাড়িটা তখন একটা টিনের চালা ঘর ছিল। এই ঘরেই নিজের সংসার পেতেছিল সে। বছর ঘুরতেই তার পরিবর্তন চোখে পড়ে। আমার মা বাবা আসে, সারাদিন তাদের কথা গল্পে মেতে থাকতো এই বাড়িটা। আমার সাথেও ভালো সম্পর্ক হয়ে যায়। 2 বছরের মাথায় অয়ন আসে আমাদের জীবনে। তারপর বাকি দুজন। চারু সন্তানের দায়িত্ব পালনে কোনো অবহেলা করে না। পড়াশোনা জানা মেয়ে, তাই ছেলে মেয়েদের লেখাপড়ায় বেশ জোর দেয়। আমার একার ইনকামে সংসার চলত, তাই খুব বুঝে শুনে খরচ করত। ক্লাস 5 পর্যন্ত নিজেই সবাইকে পড়িয়েছে। আমার যেন কোনো চাপ না হয় তার জন্য বাইরে বেশি টিউশনি দেয়নি। নিজের পক্ষে যতটা সম্ভব করেছে। আমি তো ওদের পড়াশোনার ব্যাপারে তেমন লক্ষ্য রাখতে পারিনি। চারু আমার কাছে কখনো দামি শাড়ি গয়না চাইতো না। আমি যা এনে দিতাম তাতেই খুশি হতো। তবে একবার টিভিতে সমুদ্র দেখে বলেছিল, তোমার যদি অনেক টাকা হয় তাহলে আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। কথাটা আমার মনে দাগ কাটে। তাই তখন থেকে চেষ্টা করতাম মাস শেষে কিছু টাকা সঞ্চয় করার। প্রায় 1.5 বছর পর কিছু টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম ঈদের ছুটিতে সবাইকে নিয়ে যাব। কিন্তু তার 2 দিন পর শুনি অয়নের পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে হবে, 10,000 টাকা লাগবে। আর ও একটা কোচিংয়ে ভর্তি হবে, সেখানেও কিছু টাকা লাগবে। জমানো টাকাগুলো দিয়ে সেবার সব চাহিদা পূর্ণ হয়। আর একবার ভেবেছি ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ওদের বাড়িতে রেখে দুজনে যাব। কিন্তু সেখানে চারুর ভীষণ আপত্তি, বাচ্চাদের রেখে সে সমুদ্র দেখতে পারবে না। এরপর কেটে গেছে আরো অনেকগুলো দিন। বাবা মায়ের দায়িত্ব আমরা অবহেলা করতে পারিনি। তোমাদের পড়াশোনার জন্য প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা রাখতেই হতো। এরই মধ্যে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা করেছি। প্রতি মাসে ব্যাংকের কিস্তির টাকা চিন্তা করতে গিয়ে চারুর শখের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল হয়তো। তোমরা নিজেদের ছাত্র জীবনেই পাহাড় সমুদ্র দেখেছিলে, কিন্তু তোমাদের মা দেখতে পারেনি। আমি রিটায়ার হওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছি, এবার নিশ্চিন্ত। এবার শুধু চারুকে সময় দেব। দুজনে মিলে ঘুরবো, আনন্দ করব। ভেবেছিলাম তোমরা নিজের পায়ে দাঁড়িয়েছো, যার যার নিজের সংসার হয়েছে, এখন চারুর দায়িত্ব শেষ। কিন্তু এখন দেখলাম চারু আমার থেকেও বেশি ব্যস্ত। এই সংসার তার ইশারায় চলে। বাড়ির প্রতিটি মানুষ ওর উপর নির্ভরশীল।
সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ তো সেই কাজ লেগেই আছে। আমি এসব দেখে হাঁপিয়ে উঠেছি। কিন্তু সে কি অবলীলায় সব হাসি মুখে করে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে ছুটি দেব। সংসারের জন্য অনেক করেছে, এবার নিজের জন্য বাঁচবে। খুব ভুল কি কিছু করেছি? পাবে না কয়েকদিনের ছুটি এই সংসার থেকে? টেবিলে নীরবতা। সবাই এখনো অমিতের দিকে তাকিয়ে আছে। তফাৎ শুধু সবার চোখ ভেজা। আর চারু লজ্জায় মাথা নিচু করে রেখেছে। মানুষটার কোনো আক্কেল বুদ্ধি নেই। এভাবে কে ছেলে মেয়ে বউদের সামনে কথা বলে? অন্য মায়েরা সংসার আর সন্তানের জন্য যা করে আমিও তাই করেছি। এটা এত বাড়িয়ে চড়িয়ে বলার কি আছে? ইস, কি লজ্জা! চারু রাগি মুখ করে অমিতের দিকে তাকায়। সেবার সত্যিই চারু সমুদ্র দেখা হয়েছিল, তবে রুমের বারান্দা থেকে। আসার সময় বারে বারে দূরের সমুদ্রের দিকে ফিরে তাকিয়েছিল। সেটা অন্য কারো চোখে না পড়লেও অমিতের চোখে ঠিকই পড়েছে। তাই সেদিনই অমিত ঠিক করেছিল সে চারুকে নিয়ে আবার আসবে। যে মানুষটা তার আর তার সন্তানের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করলো, তার জন্য এটা তো খুবই সামান্য। তাই আজ এত আয়োজন। অমিত আর কথা বলে না, টেবিল থেকে উঠে যায়। সবার খাওয়া শেষ হয়েছে। অরুণিতা সোফায় বসে আছে। ওর মনটা খুব খারাপ লাগছে বাবার কথাগুলো ভেবে। ওরা নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মা বাবাকে বেশি সময় দিতে পারে না। যদিও নিয়ম মতো ফোন করে খোঁজ নেয়, কিন্তু এটাও মনে হয় খুব সামান্য। ওর মনে আছে ওর বিয়ের সময় মা ওকে নিজের বিয়ের বেশিরভাগ গয়নাই দিয়ে দিয়েছিল হাসি মুখে। বাবা না করেছিলেন, বলেছিল নতুন কিছু কিনে দিতে। কিন্তু মা বলেছিল এই গয়নাগুলো ওর জন্যই রেখেছি, এটা ওর প্রাপ্য। নতুন গয়না কেনার টাকাটা মেয়ের নামে ব্যাংকে এফডি করে দিও, এতে ওর হাত খরচা হয়ে যাবে, কারোর কাছে হাত পাততে হবে না। মা কতটা ভাবে ওদের নিয়ে। মা এই সংসারের জন্য কত কি করেছে, তার কোনো ইয়াত্তা নেই। ভালোই হয়েছে, বাবা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। দিয়া সব গুছিয়ে টেবিলে বসেছে। কাল শাশুড়ি মা যাবেন, ও কিভাবে সব সামলাবে? সকালে তো মা খাবার তৈরি করে রাখে, তারা খেয়ে বেরিয়ে যায়। কিন্তু পরশু কিভাবে চলবে? পিউ বড় জায়ের সামনে গিয়ে বসে। কি চিন্তা করছো দিদি ভাই? মামনি আমাকে অকর্মা বানিয়ে দিয়েছে, প্রতিদিন সব করে রাখে। এখন কয়েকদিন থাকবে না ভাবতেই শরীর কাঁপছে। আমি কিভাবে সব করব? সকালে রান্না, আবার স্কুল, এদিকে আয়ুষের বাহানা তো আছেই। মাম্মা ছাড়া ওকে কিভাবে সামলাবো, এটা ভেবেই আমার জ্বর আসছে। বড় জায়ের কথা শুনে পিউ হেসে ফেলে। বাবা আমাদের সবাইকে একসাথে কেন রেখেছে জানো? আমরা একে অন্যের পাশে সবসময় থাকতে পারি এই জন্যই। সকালে আমি রান্না করব, দুপুরেও যতটুকু পারি করব। তুমি অফিস থেকে ফিরে আমাকে হেল্প করবে। রাতে তো দুজনেই আছি। আর যেদিন আমার ক্লাস থাকবে সেদিন আগেই রাতে করে রাখবো। রইল আয়ুষের কথা, ও তো আমার কাছে আর ওর কাকার কাছে ভালোই থাকে। সবাই মিলেই ওকে দেখে রাখবো। দিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই নাটকের মানে কি? সবার সামনে আমাকে লজ্জায় ফেলার কি দরকার ছিল? চারুর গলার আওয়াজ গমগমে, কিন্তু আর একজনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে লিস্ট করছে কাল অনেক কাজ। কিছু কেনাকাটা করতে হবে, আবার কাল সকালে দুটো লাগেজ ঝাড়পোছ করে রাখতে হবে। আমি কি বলছি শুনতে পাচ্ছ না? এবার গলায় আরো বেশি ঝাঁঝ। এই এত বছরে চারুর এই পরিবর্তনটা বেশ লক্ষণীয়। চুপচাপ শান্ত মেয়েটা বেশ রাগী হয়ে গেছে, নাকের ডগায় ডাক থাকে। পাচ্ছি তো। আমি কোনো নাটক করিনি, যা সত্যি তাই বলেছি। অনেক হয়েছে। এই সংসারে এখন শুধু আমাকে সময় দিতে হবে। সারাদিন ছেলে মেয়ে বউ নাতি নাতনির ভিড়ে তুমি আমাকে দেখতে পাও না, তাই এখান থেকে দূরে নিয়ে যাচ্ছি আমাকে সঙ্গ দেওয়ার জন্য। বুড়ো বয়সে ভীমরতি, কথাটা অমিতের কানে যায়, কিন্তু কোনো কিছু বলে না। অন্যান্য সময় তাকে বুড়ো বললে সে রেগে আগুন হয়ে যায়, কিন্তু আজ স্ত্রীকে খুশি রাখতে চাইছে। না হলে হয়তো দেখা যাবে যেতেই চাইবে না তার বিশাল পঙ্গপাল ছাড়া। মহিলা ভীষণ দয়ালু কি না? চারু আর চোখে অমিতের দিকে তাকায়। সেবার সত্যি মনটা খারাপ হয়েছিল। এত কাছে গিয়েও সমুদ্রে পা ভেজানো হয়নি, দু চোখ ভরে দেখা হয়নি তার স্বপ্নের সমুদ্রকে। এমনকি মন ভরে শোনা হয়নি ঢেউয়ের গর্জন। একটু অতৃপ্তি তো রয়েই গিয়েছিল। কেউ সেটা খেয়াল না করলেও এই মানুষটা ঠিকই খেয়াল করেছিল। এর জন্যই হয়তো তাদের 40 বছরের বিবাহিত জীবন এতটা পরিপূর্ণ।
এই ছোট ছোট ভালোবাসাগুলোই দিন শেষে অনেক বড় প্রাপ্তি। চারু মুচকি হেসে বলে, ঠিক আছে যাব, তবে বেশি দিন থাকতে পারবো না, ওদের অসুবিধা হবে। অমিত এর কোনো উত্তর দেয় না। বেলা প্রায় 4টা, বাড়ি তিন কন্যা মায়ের ব্যাগ গোছাতে ব্যস্ত। পিউ আর অরুণিতা দুপুরে বাইরে গিয়েছিল, মায়ের জন্য কয়েকটা 3 পিস নিয়ে এসেছে, স্নিকার এনেছে একজোড়া, আর কিছু টুকিটাকি জিনিস। দিয়া স্কুল থেকে আসার পথে কিছু ঠান্ডা জ্বরের আর গ্যাসের ওষুধ নিয়ে এসেছিল, মনে করে সেগুলো ব্যাগে রেখে দেয়। আয়ুষ আর অগ্নিতা চারুকে বারবার বলছে ওদের জন্য খেলনা, জামা কাপড় আর চকলেট আনতে হবে। চারুর খুব অস্বস্তি হচ্ছে, লোকটা তাকে কি এক অবস্থার মধ্যে ফেলেছে। রাত প্রায় 10টা। কমলাপুর রেল স্টেশনে বসে আছে একটা পরিবার, সবাই গল্প করছে। দিয়া ফ্লাক্সে করে চা নিয়ে এসেছে শ্বশুরের জন্য, মানুষটা খুব চা প্রিয়। পিউ ট্রেনে খাওয়ার জন্য ঘরের খাবার প্যাক করে নিয়ে এসেছে। চারু খুব লজ্জা পাচ্ছে ওদের দেখে। সবাই দল বেঁধে এসেছে তাদের সাথে, তাদের ছাড়ার জন্য। ট্রেন আরো 1 ঘন্টা পরে। চারু বউদের সব বুঝিয়ে দিচ্ছে কোথায় কি আছে, কোন রান্নায় কি ফোড়ন দিতে হয়। দিয়া আর পিউ হাসছে চারুর কথা শুনে। যাবে মাত্র কয়েকদিনের জন্য, কিন্তু মনে হচ্ছে কয়েক মাসের ছুটিতে যাচ্ছে। অমিত অন্যদিকে দাঁড়িয়েছে, অয়ন সায়ন আছে বাবার পাশে। আমাদের মাকে তোমার হাতে ছাড়ছি, দেখে শুনে রাখবে। অমিত চোখ বড় বড় করে অয়নের দিকে তাকায়। বলে কি এই ছেলে, আগে তো আমার বউ, তারপর তো তোদের মা, সেই আমাকেই জ্ঞান দিচ্ছে। অমিত বলে, আমার বউয়ের খেয়াল আমি রাখতে পারি, তোমরা সাবধানে থেকো। মা মা করে ঘন্টায় ঘন্টায় ফোন করবে না। এইবার একা একা যাচ্ছ যাও, কিছু বললাম না। সামনের মাসে ঈদের ছুটিতে সিলেটে যাবে আমাদের সবাইকে নিয়ে, তখন কিন্তু না করতে পারবে না। অমিত ভ্রু কুঁচকে ছেলেদের দিকে তাকায়। আমি কাল কি বললাম ভুলে গেছো? আমি চারুকে নিয়ে আলাদা যাব, তোমরা আলাদা যাবে। না, আমাদের সাথে এই অন্যায় তুমি করতে পারো না। লজ্জা করে না এত বড় হয়েও বাবা মায়ের পিছনে লেজের মতো লেগে থাকতে? একদম না, কারণ আমাদের আলাদা থাকার অভ্যাসই নেই। আমাদের বাবা মা এসব আমাদের শেখায়নি। সায়নের কথা বলার ভঙ্গি দেখে অয়ন হেসে ফেলে। অমিত একটা দীর্ঘশ্বাস ফেলে। এদের বলে লাভ নেই, এদের জন্মই হয়েছে চারুকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। কথাটা ভেবে সামনে আগায়। বিকাল প্রায় 5টা। অমিত আর চারু সমুদ্র তটে বালুকা বেলায় বসেছে সূর্যাস্ত দেখবার জন্য। দুপুর 12টায় ওরা পৌঁছেছে, তারপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়েছে। দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছে দুজনে। সারা রাতের জার্নি, একটু ক্লান্ত হয়ে গেছে। ওরা কলাতলি পয়েন্টের হোটেল সাইমনে উঠেছে, যা সমুদ্রের একদম পাড় ঘেঁষে। রুম থেকেই উত্তাল সমুদ্র দেখা যায়, সাথে ঢেউয়ের শব্দ তো আছেই। চারু সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে, আর অমিত হাতে চায়ের কাপ নিয়ে চারুর দিকে তাকিয়ে আছে। চোখে আবেশতার রেশ থাকলেও মুখে প্রাণ খোলা হাসি। একদম কিশোরীদের মতো ঢেউ নিয়ে খেলছে। এই 60 ঊর্ধ্ব মহিলা তাকে কালো জাদু করেছে, তাই এক জীবন শুধুমাত্র তাকে নিয়েই কাটিয়ে দিতে পেরেছে। তবে আজকাল একটু বেশি রাগারাগি বকাঝকা করে, কিন্তু তারপরও এই মহিলাকেই সে খুব বেশি ভালোবাসে। কি সাংঘাতিক এই মহিলা। ফোনে একটা নোটিফিকেশন আসে। অমিত ফোন চেক করে দেখে আগামী পরশু থেকে আরো 2 দিন মেরিন ড্রাইভ রোডের হোটেল বেওয়াচে একটা সিভিউ রুম বুকিং দেওয়া হয়েছে তার নামে। অমিত একটু অবাক হয় এটা দেখে। তার একটু পরে অয়নের ফোন থেকে মেসেজ, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের গিফট। এই দিনগুলো শুধু তোমাদের দুজনের, উপভোগ করো আর আনন্দ করো। তবে সাবধান, মাকে দেখে রাখবে। তোমার উপর বেশি ভরসা করতে পারছি না, তাও ছেড়ে দিতে হয়েছে। নিজেরও খেয়াল রাখবে। সবশেষে নিচে ছোট্ট করে লেখা, হ্যাপি হানিমুন। অমিতের চোখ বড় বড় হয়ে যায়। বলে কি এরা? ও আলগোছে ফোন পকেটে ঢুকিয়ে রাখে। চারু এমনিতেই আসার সময় লজ্জা পাচ্ছিল, এখন এটা জানতে পারলে তার সাথেই থাকবে না। চারু একটু সামনে এগিয়ে যায়। অমিত তখন ফোনে ব্যস্ত। চারু স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবে, জীবনে সুখী থাকতে হলে একটা সত্যিকারের জীবনসঙ্গী সবচেয়ে বেশি দরকার, যে ভালোবাসি বলে কানের কাছে ঘ্যান ঘ্যান না করে কাজে দেখিয়ে দেয় তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাতে একবারও ভোলে না। সূর্যটা অস্ত যেতে চলেছে, আর আজ এই সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছেন দুজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে শুধু শান্তি আর স্বস্তি। এতদিন সন্তানের স্বপ্ন পূরণ করে এখন নিজেদের শখ পূরণ করার পালা।
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।